হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। রঙিন টিভির পর্দায় আপনাদের সকলকে ওয়েলকাম। এবং আমি নিয়ে চলে এসেছি অন এয়ার স্টোরিজের একটা ফ্রেশ এপিসোড। এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি হচ্ছেন ডিটেকটিভস অফ সুপার ন্যাচারালের ফাউন্ডার মিস্টার দেবরাজ সান্যাল। সবার প্রথম বলো, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন প্রথমেই করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে একটা অকুপেশনের মাধ্যমে তো একটা ইনকাম হুম, জেনারেট হুম, হয় হুম। সবারই, মানে পেট চালানোর জন্য একটা তাগিদ থাকে। তো ওই বিষয়টা এখানে হয়তো অতটা হয় না, কিন্তু একটা প্যাশন হয়তো কোথাও কাজ করে। কি করে এলো এটা, মানে কেন হলো? সবার আলাদা 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 কারণ হয়, মানে এই প্রফেশন বা প্যাশন তুমি যাই বললে এই জিনিসটায় আসার জন্যে, বাট আমার একটুখানি অন্যরকম কারণ ছিল। ছোটোবেলা থেকেই আমার এই টাইপের আনএক্সপ্লোর্ড জায়গা বা আনএক্সপ্লোর্ড স্টোরিজ এগুলো আমার সবসময় খুব মানে দেখার ইচ্ছে করতো, যে ব্যাপারটা কি জানার ইচ্ছে করতো। তো আমি বাট জানতাম না যে এই ফিল্ডটাকে আমি কিভাবে এগোবো। তো তখন আমি ভাবলাম যে আমি যদি মাস কম পড়ি তাহলে হয়তো এই ফিল্ডটাতে আমি ভালো করে আরও মানে যেতে পারবো। এক্সপ্লোর করতে হ্যাঁ, পারবো এক্সপ্লোর করতে বিষয়টাকে। পারবো। আমি মাস কমও করি, প্লাস আমি অনেক দূর অবধি এই ফিল্ডে করেওছি কাজ। তো ফার্স্টের দিকে যখন আমি এই কাজগুলো নিয়ে করতাম, মানে প্যারানর্মাল রিলেটেড আর্টিকেল বা একটা বইও লিখেছিলাম আমি, তো মানুষদের কাছে একটা ধারণা হয়ে গেলো আমি এই ফিল্ড নিয়েই কাজ করব। তো আমারও এই জিনিসটাকে খুব ভালোই লাগতো যে যখন আমাকে মানুষেরা এইভাবেই নিচ্ছে অ্যাজ এ প্যারানর্মাল রিসার্চার, তো আমি এই ফিল্ডটাকেই আরও নিয়ে যাই নিজের লাইফটাকে। তো সেই জন্যই এখন মানুষেরা আমাকে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলেছেন। হ্যাঁ, মানে কিন্তু এই 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 যে মানে এই প্যাশন হিসাবে, মানে হ্যাঁ, একটা প্যাশন তো কোনো না কোনো জায়গা থেকে হ্যাঁ, হ্যাঁ। আসে, মানে ওই জায়গাটা এইখানেই ইন্ট্রিগ করলো কি করে? আমার ছোটোবেলায় কতগুলো ঘটনা ঘটেছিল যেটা আমাকে মানে ভাবতে বাধ্য করেছিল যে যেটা আমরা ফাইভ সেন্স অর্গান দিয়ে বুঝি, শুনি, ফিল করি, তার থেকে বিয়ন্ডেও কিছু হয়। ওকে। তো এটা যখন আমি বুঝতে পেরেছিলাম আমার মনে হয়েছিল যে এটাকে আমাকে আরেকটুখানি দেখতে হবে। আমি এটা ক্লাস 8-এ যখন পড়তাম তখনই আমি রিয়ালাইজ করতে পেরেছিলাম। মানে শেষটা দেখতে হবে, শেষ বলে না, মানে মানে বা এর ভেতরটায় হ্যাঁ, ঢুকতে হবে আরো। হ্যাঁ, এই যে মানুষ হঠাৎ করে মারা গেল, এতগুলো ইমোশন, এতগুলো ইন্টেলিজেন্স, এতগুলো তার লাইফের জার্নি হঠাৎ করে জাস্ট একটা ইনস্ট্যান্স হবে আর বন্ধ হয়ে যাবে, আমার এই জিনিসটা কোনোদিনও বিলিভ হয়নি। আমার মনে হয়েছে এটার পরেও কিছু হবে। কারণ রিয়ালিটি আমি যা দেখি, মানে এই যে যা ফাইভ সেন্স অর্গান দিয়ে যা রিয়ালিটি দেখি, তার বিয়ন্ডেও কিছু আছে, এটা আমি প্রথম থেকেই বিলিভ করে আসছি। কিন্তু আমার বিলিভ দিয়ে যে আমি সবাইকে বিলিভ করাচ্ছি সেরকম না। একদমই না। এটা আমার পয়েন্ট অফ ভিউ, আর এটা আমি রাখছি। তো এই জন্যই আমি কাজটা সবসময় করে যাই। আর আমার মনে হয় যে আমি একটু হলেও অ্যান্সার পেয়েছি। তোমার ফার্স্ট কেস, মানে জীবনে যখন প্রথম কেস তুমি ইনভেস্টিগেট করতে যাও, মানে এটা কি করে, মানে তোমার কাছে এসছিল ডিরেক্টলি? না, না, না। তাহলে 2010 তখন আমি আমার একটা ফ্রেন্ডকে বলি যে আমি এরকম টাইপের একটা টিম তৈরি করতে চাই। সে ছিল সায়েন্সের প্রফেসর। তো আমরা ফার্স্টে আরও সোসাইটির বড় বড় যারা হর্তাকর্তা ছিলেন তাদের সাথে আমরা ডিসকাস করেছিলাম যে এরকম টাইপের টিম কি করাটা সম্ভব, মানে এটা কি কোনোভাবে ফিজিবল কোনো একটা জিনিস হতে পারে। তো আমরা লতে যারা আছেন, অ্যাডভোকেট, তাকে জিজ্ঞেস করলাম, পুলিশ ম্যানদের জিজ্ঞেস করলাম যে এটা করা কোনোভাবে ইলিগাল বা কোনো রকমভাবে মানে আনলফুল হচ্ছে না তো, বা আমরা কোনো সোসাইটিতে ভুল মেসেজ দেবো না তো। তো আমরা এই জিনিসটাকেই স্ট্যান্ড করলাম যে আমরা অলওয়েজ ইনভেস্টিগেশন করব কোনো আননোন ইনসিডেন্টকে। সেটাকে আমরা কোনোদিন স্ট্যাম্প ওইভাবে দিয়ে দেবো না যে না এটা মানে প্যারানর্মালি বা কোনো নর্মালি, ওরকমভাবে আমরা যেটা রিয়াল ঘটবে আমরা সেটাই বলবো। ওকে। সেটাই আমরা ভেবে টিমটাকে স্টার্ট করেছিলাম। যেহেতু আমরা ওই টাইপের কেসগুলোই নিই যেখানে মানুষেরা মানে ঘোস্ট এক্সপিরিয়েন্স বেশি করেছে, সেই জন্য জিনিসটাকে আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দিয়েই নামটা দিয়েই চালাই। তো যখন আমরা মানে ভাবলাম যে টিমটা এবার স্টার্ট করব, তখন একটা আমরা অনেক মানুষদের কাছে গিয়ে প্রেজেন্ট করলাম যে আমরা এটা করতে চাই, তোমার যদি এই প্রবলেমটা হয়ে থাকে আমরা এটা সলভ করতে পারবো। কিন্তু ওই মোমেন্ট অফ টাইমে কলকাতায় সবসময় পুরোহিত, তান্ত্রিক এই টাইপের লোকেদের কাছেই মানুষেরা বেশি রিলাই করতো। মানে প্যারানর্মাল ইনভেস্টিগেশন তখন জিনিসটা পুরো এলিয়েন ছিল, কেউ বুঝতেই পারতো না যে জিনিসটা কি, মানে সায়েন্টিফিক ইকুইপমেন্টস দিয়ে কি করে মানে এই ব্যাপারগুলোকে জানা ওই যাবে কারো কাছে ফ্রিকোয়েন্সিটাকে কোনো ধরা যায় না। আইডিয়াই ছিল না।
তো তখন আমরা ভাবলাম যে একটা কোনো নিউজ চ্যানেলকে বলি যে আমরা এই জিনিসটা করতে চাই, প্লিজ আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিন যে আমরা এই জিনিসটাকে বোঝাতে চাই। তো আমাদের ওনারাও কিছুই বুঝতে পারলেন না যে আমি কি বোঝাতে চাইছি, কারণ এই জিনিসটা কোনো আইডিয়াই ছিল একটা না কারোর ভার্জিন কাছে। জিনিস, হ্যাঁ, যে জিনিসটাকে totally। এখনো পর্যন্ত কেউ বাংলা হ্যাঁ। এক্সপ্লোর করেনি সেই সময় দাঁড়িয়ে। এই জায়গাটায় আমার ওয়াইফ প্রচণ্ড হেল্প করেছে, ঈশিতা আমার ওয়াইফ। তো ও যখন টিমে এলো, ও ছিল মিডিয়া পার্সন একজন। তো ও বললো যে তুমি যেটা করতে চাইছো সেটার একটা ভিজুয়াল একটা দরকার, ভিডিও দরকার, যে তুমি যেটা চাইছো সেটাকে ভালো করে একটা ডকুমেন্টারি বানাই। সেই 2015-এ আমরা একটা ডকুমেন্টারি বানায়, হন্টেড বেঙ্গল বলে। সেই ডকুমেন্টারিতেই আমরা এক একটা কেস করে করে দেখেছিলাম। তো সেখানেই আমাদের ফার্স্ট কেস, যেটা আমাদের বেহালাতেই একটা পোড়ো বাড়ি ছিল যেখানে মানুষেরা ভয় পেত যেতে, ওটাই আমাদের ফার্স্ট কেস সেটা ছিল। একটু ইলাবোরেটলি বলা যায়? হ্যাঁ, একটা বাড়ি ছিল, সেই বাড়িতে মানে মানুষদের ধারণা যে একটা মানে হোয়াইট কালারের একটা মহিলাকে, মানে হোয়াইট কালারের মহিলা, হোয়াইট শাড়ি পরা একজন মহিলাকে প্রায়ই দেখা যায়। গল্পটা ছিল সেই মহিলাটা নাকি ওই বাড়িতেই মারা যায়, প্রচণ্ড অ্যাগনি বা প্রচণ্ড কষ্টে মারা গেছিলো, কারণ তার যে ছেলে মেয়ে ছিল তাকে এসে দেখেনি। আচ্ছা, মানে ওকে, ওনাকে ছেড়ে চলে গেছিল, Okay. বিদেশে চলে গেছিল, আর কোনোদিন আসেনি ওনাকে ফেরত দেখতে। আসেনি। আর সেই মানে সেই মহিলাটা ওই বাচ্চাদের কোনোদিন সহ্য করতে পারতেন না। আচ্ছা, মানে ওনার সামনে অনেকটা গ্রাউন্ড ছিল, কোনো বাচ্চাই যদি আসতো মানে ভয়ঙ্কর রেগে যেত। আর ওনার মারা যাওয়ার পরেও যদি ওখানে কোনো বাচ্চা খেলতে আসতো, সে নাকি অজ্ঞান হয়ে পড়ে থাকতো। তো এটা একটা ওখানে একটা ভীষণ একটা মিথ ছিল। তো আমরা ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করেছিলাম, রাত্রি না 2 দিন ধরে ইনভেস্টিগেশন করেছিলাম। আমরা কন্টিনিউয়াসলি রিডিং পেয়ে যাচ্ছিলাম। ইভেন একটা আমাদের কাছে এমন ফটো আছে যে টোটালি একটা মানে মনে হচ্ছে যে একটা কেউ সাদা রঙের, মানে সাদা রঙের শাড়ি না, একটা শ্যাডোই একটা ফিগার হোয়াইটিশ একটা এসছিল ওরকম টাইপের। আচ্ছা। তো এটাই আমাদের জন্য একটা ফার্স্ট ক্লিক করেছিল যে না, কিছু তো আমরা ঠিক পথেই যাচ্ছি। হুম। আচ্ছা, এই যে মানে এবার এটার কোনো রেমেডি কিছু? রেমেডি দেখো, রেমেডি এখন যেগুলো নর্মাল লোকেরা ভাবে রেমেডি, সেটা হচ্ছে তাবিজ দিয়ে দেবো, ঘর বন্ধন করে দেবো, না, যদি এরকম টাইপের। মানে তোমরা যেটা করো পুরোটাই ইনভেস্টিগেশনের মাধ্যমে এবং পুরোটাই সায়েন্স ওরিয়েন্টেড, হ্যাঁ। বিজ্ঞান নির্ভর করে। আমি বিজ্ঞানের বাইরে কোনো কিছুকেই বলছি না, বাট যদি তাই হয় মানে তার ওপর দিয়ে মানে এই যে একটা ধরুন একটা বাড়ির মধ্যে কিছু এমন কিছু ঘটনা ঘটছে যেটা নর্মাল নয়, সেটা নর্মাল হতে পারে, প্যারানর্মাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তোমরা ইনভেস্টিগেট করে বার করলে এরকম একটা কিছু আছে যেটা কন্টিনিউয়াসলি তোমাদের রিডিংয়ে উঠছে, মিটারে উঠছে, যে এখানে একটা কোনো ফ্রিকোয়েন্সি আছে, যে ফ্রিকোয়েন্সিটা মিটারে, মিটারের ব্যাপারটাও আমি একটু আসবো, কারণ মানুষেরা মিটারের ব্যাপারটা ভালো করে বোঝে না। তো আমি ওটা একটুখানি ক্লিয়ার করে দিই। শিওর। আমরা কতগুলো গ্যাজেট ইউজ করি, সেই গ্যাজেটসগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর। কোনো রকমের এনার্জি ফিল্ড যদি উইদাউট এনি হিউম্যান মেড ইনস্ট্রুমেন্ট থেকে না এসে যদি মানে ন্যাচারালি আসে, সেটাকে আমরা একটা প্যারানর্মাল সিগনিফিকেন্স ভাবি। তার সাথেও যদি টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন, তার সাথে মোশন সেন্সার যদি করে ধরা পড়ে কিছু, তার সাথে শ্যাডো যদি আমরা ধরা পড়ে, বা ইউভি লাইটে কিছু ধরা পড়ে, ফুল স্পেকট্রাম লাইটে যদি কিছু ধরা পড়ে, তো এতগুলো যদি আমাদের একসাথে ধরা পড়ে, তার মানে অবভিয়াসলি যেটা কোইন্সিডেন্স তো হচ্ছে না, কিছু তো একটা হচ্ছে যেটা ন্যাচারাল না। তখন আমরা ওটাকে মানতে পারি যে না, ওখানে কিছু তো একটা ঘটছে যেটা ন্যাচারাল না। ওকে। না, এবার এই বিষয়টাই আমি যদি জাস্ট আসি, সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা যে কোথাও একটা ঘটছে, সেটা ফ্ল্যাটে হতে পারে, বাড়িতে হতে পারে। এবার তোমরা সেটাকে মানে ইনভেস্টিগেট করে দেখলে যে হ্যাঁ সত্যি এখানে হয়তো কিছু আছে, কিছু প্যারানর্মাল আছে। এবার তার মানে ইনভেস্টিগেট করে দেখার পরে ক্লায়েন্টকে আচ্ছা, কি রিমেডি, মানে হ্যাঁ, আমরা কি করে জিনিসটাকে সলভ বলি? রাইট। আচ্ছা, সলভ যদি আমি বলি, তো সলভ মানে হচ্ছে যে ওই পারে আছে, হাইপোথেটিক্যালি ধরে নিলাম ওই পারে একজন স্পিরিট আছে, তো তার তো কোনো দাবি হবে অবভিয়াসলি, সেই জন্যই সে আছে। তো আমরা যদি তার ইমোশনটাকে বুঝতে পারি কোনোভাবে, সেটাই আমরা চেষ্টা করি যে তার ইমোশনটা কি, সে কেন রেগে আছে বা সে কেন এখানে এক্সিস্ট করছে, সেই কারণটা যদি জেনে আমরা ওই অ্যাকশনটা নিই, ওকে। তাহলে অনেক সময় জিনিসটা সলভ হয়ে যায় বা ওই অ্যাক্টিভিটিসগুলো বন্ধ হয়ে যায়। তোমার কাছে ডিরেক্টলি প্রশ্ন করি, মানে এরকম তো প্রচুর ঘটনা অনেকের সাথে ঘটে যে কথার কথা বলছি যে কেউ মারা গেছে, তাকে হঠাৎ করে বাড়ির মধ্যেই ধরে নাও, হঠাৎ করে সে দেখতে পেলো। এটা হ্যালোজিনেশনও হতে পারে, অরিজিনালিও হতে পারে। এইটা অ্যাকচুয়ালি মানে এরকম কি সত্যিকারের হতে পারে, মানে হ্যালোজিনেশন ছাড়া কোনো পয়েন্ট কি আছে?
আমি তোকে একটা কোশ্চেন করছি, হ্যাঁ, ধরো তুমি জন্মগত অন্ধ আর শুনতে পারো না কিছু, তোমার জন্য রিয়ালিটি কি হবে? জন্মগত অন্ধ, শুনতে পারি না কিছু, না, তোমার জন্য দুনিয়াটা কি হবে? অন্ধকার। হ্যাঁ, তো আমরা সেন্স অর্গান দিয়েই সব কিছু বুঝতে পারি, তাই তো? মানে সেন্স অর্গান যদি না থাকে আমার কাছে কিছুই নেই, না। কিন্তু আমি স্টিল অ্যালাইভ আছি। আমার কাছে যদি ইউভি লাইট দেখার মতন চোখের পাওয়ার থাকতো তাহলে আমি আরও অনেক বেশি দেখতে পারতাম। আমাদের ফ্রিকোয়েন্সি আরও বেশি শুনতে পারতাম। অনলি আমরা 20 থেকে 2000 হার্স অবধি শুনতে পারি, ওর থেকে আগে পিছিয়ে কিন্তু শুনতে পারি না। তো এই আমাদের অর্গানগুলোই আমাদের লিমিট করে দেয় অ্যাক্সেস করার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ একটুখানি গ্লিচ হয়, যে একটু বেশি দেখতে পারে, একটু বেশি শুনতে পারে। এই গ্লিচেসের জন্য অনেক সময় রিয়ালিটিকে মানে বিয়ন্ডেও দেখতে পারে। আচ্ছা, মানে এইটা কি মানে জন্ম প্রদত্তই এরকম? হ্যাঁ, সবার তো সেম হয় না। আমি যদি সারাদিন মোবাইল দেখি তো অবভিয়াসলি আমার চোখের পাওয়ার বাড়বে, কিন্তু আমি যদি এখন ধরো আমি 6 মাস জঙ্গলে আছি, আমার চোখের পাওয়ার অলরেডি স্ট্রং হয়ে যাবে। কারণ কি, Greenery আমার দেখতে। নেচারের সাথে যত বেশি থাকবো তত বেশি আমার সেন্সেসগুলো আমি আরও বেশি ফিরে পাবো। তুমি এখানে যে এত সাউন্ড হচ্ছে, তুমি 6 মাস একদম ক্লিন সাউন্ডে থাকো, দেখবে তোমার কানের পাওয়ার দূরের কিছু হলেও শুনতে পারবে, আস্তে আস্তে স্টার্ট হবে করা। তো আমি ওটাই বলতে চাই, যেই মানুষ মানে বলে যে আমি দেখতে পাচ্ছি বা বেশি ফিল করতে পারছি, তাদের ওই সেন্সেসগুলো হয়তো আমাদের থেকে কম বেশি একটুখানি থাকে, হয়তো একটু বেশি বুঝতে পারে। কিন্তু সায়েন্স সবসময় বলে যে এরকম কিছু ঘটতে পারে না, হতে পারে না, হয়তো তোমার হ্যালুসিনেশন হয়েছে বা কোনো মেন্টাল প্রবলেম হয়েছে বা কিছু হয়েছে। বাট আমি সবসময় এটা মানি না। মানুষেরা সবসময় অনেক সময় এরকম হতে পারে। অনেক সময় এরকম জিনিস দেখে যেটা মানে সেটার এক্সপ্লানেশন এমনভাবেই দেয় যেটা হ্যালুসিনেশন হতে পারে না। মানে এমন এমন অ্যান্সার ওদিক থেকে পায় যেটা হ্যালুসিনেশন হতে পারে না। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো, সেটা হচ্ছে যে এই ভূত বা স্পিরিট, এই কথাগুলো বা আত্মা যাই হোক না কেন, এই কথাগুলো আমাদের কাছে খুব সরলীকৃত করে বলা হয়, খুব নর্মালি যেইটুকুনি আমরা জানি। অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ স্পিরিট? আমরা জিনিসটাকে বলি হচ্ছে ইনভিজিবল ইন্টেলিজেন্ট এন্টিটি আমাদের ল্যাঙ্গুয়েজে। তো এখন এটার অনেকগুলো এক্সপ্লানেশন হতে পারে। সব থেকে সোজা এক্সপ্লানেশন হচ্ছে কোনো মানুষ যদি মারা যায়, তার সোলটা যদি ফিজিক্যাল বডি বাইরে গিয়ে এক্সিস্ট করতে পারে, সেটাকে আমরা বলছি স্পিরিট, মানুষের স্পিরিট। এখন সেটা কী করে পসিবল হতে পারে? একটা লিভিং আর নন লিভিং থিংয়ের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কী? লিভিং আর নিঃশ্বাস নেওয়া, সেটা বেঁচে তো থাকা। সেটা তো বায়োলজিক্যাল আমরা আর্টিফিশিয়ালিও তৈরি করে দিতে পারি। ওকে, মানে কোন দিক থেকে বলছো বলো? অ্যাওয়ারনেস, Okay. কনসিয়াসনেস। ওকে। এই যে আমি তোমাকে আমার তরফ থেকে দেখছি, তুমি তোমার তরফ থেকে আমাকে দেখছো, তুমি যে তুমি বুঝতে পারছো যে তুমি বেঁচে আছো। এই যে সেলফ অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার যে পাওয়ারটা, এটাকে বলে কনসিয়াসনেস। ওকে। এই কনসিয়াসনেসটা এখন অ্যাজ পার নতুন রিসার্চ, এই কনসিয়াসনেসটা আমাদের বায়োলজিক্যাল পার্ট অফ ব্রেন ক্রিয়েট করে না। আচ্ছা। এটা একটা আলাদা ফোর্স, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেটা আমাদের ব্রেনের সাথে অ্যাটাচড না। অনেক সময় মানুষ ফিজিক্যাল ডেথে পড়ে, এই কনসিয়াসনেসটা আমাদের আর্থেই মানে কোনো এনার্জি ফর্মে থেকে যায়, আচ্ছা। আচ্ছা। যেটা আমাদের লিভিংয়ের সাথে অনেক সময় কন্ট্যাক্ট করার চেষ্টা করে। ওকে। তো সেটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মানে এক্সপ্লানেশন অফ স্পিরিট। কিন্তু এর থেকেও অনেকগুলো হায়ার লেভেল আছে, যেরকম মানুষেরা বিলিভ করে যে মানে অপদেবতা হয়, মানে কোনো বাজে ধরনের স্পিরিট যে অনেক বেশি পাওয়ারফুল। তো আমরা একবার একজন অ্যাস্ট্রোবায়োলজিস্টের ইন্টারভিউ নিয়েছিলাম। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে মানুষেরা এত বলে যে অপদেবতা হতে পারে বা গড হতে পারে বা এরকম টাইপের এন্টিটিস যেগুলো অনেক বেশি পাওয়ারফুল, মানে অনেক জায়গায় হয় না যে গ্রামে মানে এই যে খরা পড়ে, মাটি হয়ে যায়, তো ভগবানকে পুজো করলাম আবার বৃষ্টি চলে এলো। তো এটা কি পুরোটাই কুসংস্কার, নাকি এটা সত্যি ওটার পিছনে কোনো সায়েন্স আছে? তো উনি বললেন যে একটা অদ্ভুত ধরনের একটা থিওরি আছে যে আমাদের আর্থে
হয়তো যে আমরা ভেবে রেখেছি যে সবসময় কার্বন বেসডই মানে জীবন আছে এরকম কিন্তু না, অনেক এনার্জি বেসড জীবনও হতে পারে। বুঝতে পারছি? একটু যদি ব্রিফলি বলো। আমরা যে সবসময় লাইফকে বায়োলজিক্যাল বা মানে বায়োলজিক্যালটা হচ্ছে কার্বন বেসড লাইফ ফর্ম, আর তাছাড়া আমরা কোনো অন্য লাইফ ফর্ম চিন্তাও করতে পারি না যে আর অন্য কোনো ফর্মেও লাইফ ফর্ম হতে পারে। কিন্তু অ্যাজ পার অ্যাস্ট্রোবায়োলজি লাইফ ফর্ম কিন্তু এনার্জি বেসডও হতে পারে, মানে এনার্জির ফর্মে কোনো অর্গানিজম, মানে তার কোনো বায়োলজিক্যাল পার্ট নেই, আচ্ছা। সে এনভায়রনমেন্টের সাথেই ব্লেন্ড আছে। ওকে, এবার বুঝতে পারলে? এবার বুঝতে পারলাম। তো এরকমও লাইফ ফর্ম হতে পারে, যেটা হয়তো আচ্ছা। আমাদের আর্থে অনেক পুরনো দিন থেকেই আছে, আচ্ছা। আমাদের হিউম্যানের আগে থেকেও। মানে সেটাকে আমরা নেচারের কোনো একটা অদ্ভুত পার্টও বলতে পারি, যেটা হয়তো আমরা এখনো বুঝতে পারি না। তো আর মানে এরকম এরকম কোনো ঘটনা আমি তোমাকে যদি বলি যে যে গেছো, মানে যেরকম তোমার সাথে আমার ব্যাক ক্যামেরা তো মানে আলোচনা হচ্ছিল যে তুমি একটা ঘটনা বলছিলে বেগুন কোদরের একটা ঘটনা, ওই ঘটনা তুমি যদি একটুখানি আমাদের সাথে শেয়ার করো। বেগুন কোদর ভীষণ ফেমাস একটা জায়গা, যেখানে মানুষেরা বলে যে একটা স্টেশন আছে, সেই স্টেশনে ট্রেন দাঁড়ায় না ভূতের ভয়ে, কোনো ওখানে মানুষেরা কাজ করতে চায় না। ওই ট্রেন স্টেশনটা 2009-এ স্টার্ট হয়েছিল, রেনোভেট হয়েছিল, কিন্তু আবার 2 বছর পরে আবার সেই যে অবস্থা সেই অবস্থায় চলে গেছে। 2017-এ আমাদের খুব ইচ্ছে ছিল ওই জায়গাটায় গিয়ে ইনভেস্টিগেশন করার। আমরা যাই, ওখানে আমরা পিকিউলিও সব জিনিসপত্র ফিল করেছিলাম। মানে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে জিনিসটা নর্মাল হচ্ছে না ওখানকার মানুষের আমাদের ভয় দেখাচ্ছে, নাকি ওখানে মানে আমাদেরই হ্যালুসিনেশন হচ্ছে, আমরা বুঝতেই পারিনি। ওই বুঝতে না পেরে আমরা ওখান থেকে চলে আসি, কারণ ওখানে আমাদের খুব রিস্ক মনে হচ্ছিল। কেন? ওই জায়গাটা পলিটিক্যালি একটু প্রবলেম আছে। ওকে। তাছাড়া মানে আমি এক্স্যাক্টলি জায়গাটা জানি না, জায়গাটা নিয়ে কিছু তো একটা মিস্ট্রি আছে যেটা মানুষেরা হয়তো সামনেও আসতে দেয় না, আমি জানি না, যেটাকে সাপ্রেস করিয়ে রাখা সাপ্রেস হয়। করিয়ে রাখা হয়। কেউ বলে জায়গাটা হন্টেড, কেউ বলে হন্টেড না, মানে খুবই মিস্ট্রিয়াস একটা জায়গা। তো এই কদিন আগেই আবার জায়গাটাকে নিয়ে অনেকগুলো দেখছি যে আবার শোরগোল স্টার্ট হয়েছে। তো আমাদের আবার ইচ্ছে যে আরেকবার আমরা যাই, আমরা এই উইদিন 3-4 মান্থসই আবার যাব, এবার একটুখানি বিগ স্কেলেই যাব। ওকে, ওকে। রিসেন্ট তোমাদের মানে কোনো নতুন ইনভেস্টিগেশনের কিছু আপডেট? রিসেন্ট একটা ইনভেস্টিগেশন করছি আমরা টালিগঞ্জে একটা ফ্ল্যাটের মধ্যে। আর আমাদের মনে হয় এখনকার মধ্যে আমরা যতগুলো ইনভেস্টিগেশন করেছি, এটা সব থেকে বেশি ভিজুয়ালি মানে ভালো এভিডেন্স আমরা ওইখান থেকেই পেয়েছি। আচ্ছা, কীরকম? আমাদের যখন ডাকা হয়েছিল ওখানে বলেছিল যে রাত্রির 12টা থেকে 1টার মধ্যে ওইখানে ওদের একটা পেট ডগ আছে, ওটা ভীষণ প্রচণ্ড বার্ক করে আর ভয় পেয়ে যায় রাত্রির ঠিক 12টা থেকে 1টার মধ্যে। আর বাইরের দরজা থেকে একটা স্ক্র্যাচিংয়ের সাউন্ড পাওয়া যায়, আচ্ছা। মানে হালকা স্ক্র্যাচিং, আর মনে হচ্ছে কেউ নক করার চেষ্টা করছে। তো এটা প্রায় 5-6 দিন চলে। তারপরে ওরা ভাবে যে এটা তো রোজ রোজ কেন হচ্ছে, আর কুকুরটাই বা এত ভয় পেয়ে যাচ্ছে কেন। তো ওরা বাইরের সিসিটিভি ক্যামেরাটাকে যে মানে মেনটেনেন্স যারা করে তাদের থেকে জিজ্ঞেস করে যে এই আমাদের ফ্ল্যাটের সামনে সিসিটিভি ক্যামেরাটা দেখব। সিসিটিভি ক্যামেরাকে দেখে যে একদম একটা মানে শ্যাডোই ফিগার মনে হচ্ছে দরজাটাকে নক করার চেষ্টা করছে। আর ওইখানে যখন আমরা ইনভেস্টিগেশন ভিজুয়াল পুরো একদম আমাদের কাছে আছে, মানে আমরা আর আমাদের পেজেও দিয়েছি ওটা। আচ্ছা। তো ওটা দেখে আমাদের প্রচণ্ড এক্সাইটিং লাগে যে এতখানি কি করে হতে পারে, মানে একদম ভিজুয়ালি দেখা যাচ্ছে। আর ওর থেকেও সাংঘাতিক যখন আমরা ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করি, মানে ট্রিমেন্ডাস, মানে এতখানি এভিডেন্স আমরা কোথাও পাইনি। আচ্ছা, মানে এটা ছাড়াও আরো এভিডেন্স প্রচুর ভিজুয়াল, মানে ফটো আমাদের কাছে ডিরেক্ট ফটো, মানে একদম পুরো শ্যাডোই ফিগার একদম ফটোতে আসছে। এমনকি এরকম না যে আমরা ডিরেক্ট মানে ইনভেস্টিগেশন করছি, বাড়ির মানুষেরা ওখানে আছে তার মধ্যে ফটোতে আসছে। পুরো বাড়ির মানে মেইন সুইচ অফ, মানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একদম পুরো পুরো হাই, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে কিছু একটা এক্সিস্টেন্স আছে। ওকে, এমন কোনো ঘটনা যেটা তোমরা ইনভেস্টিগেট করতে গেছো হয়তো, এবং উল্টো দিক থেকে প্রচুর হ্যাজার্ডস ফেস করতে হয়েছে বা হার্ডলস ফেস করতে হয়েছে, এরকম কোনো ঘটনা?
2016-এ আমরা গেছিলাম ডাউহিলে, তো সেখানে আমাদের প্রচুরভাবে মনে হয়েছিল যে এই জায়গাটা চাপ হচ্ছে, মানে চাপ মানে সিরিয়াস চাপ হচ্ছে। ওইখানে আমরা ছিলাম 5 দিন, এভরিডে কারো না কারো কিছু না কিছু প্রবলেম হচ্ছিল। আর প্রথম দিকে জিনিসটা মনে হচ্ছিল যে এটা ন্যাচারালি হয়তো ঘটছে, আমরা ওখানে গেছিলাম বেসিক্যালি শ্যুট করতে, মানে এভরিডে কারো না কারো কিছু না কিছু প্রবলেম হচ্ছিল। আর এই প্রবলেমগুলো যখন আমরা মানে ডিসকাস করছিলাম জিনিসগুলো, কিন্তু মানে আস্তে আস্তে মানে দেখছিলাম যে প্রথম দিন একজনের অল্প কিছু ঘটলো, পরের দিন আরেকটু বাড়লো, মানে কন্টিনিউয়াসলি জিনিসটা বাড়তে যাচ্ছিল। আচ্ছা। আর জিনিসটা আমাদের একটুও ন্যাচারাল মনে হচ্ছিল না লাস্ট পয়েন্ট অফ টাইমে গিয়ে। মানে প্রথম দিনে আমি মানে পড়ে গেলাম, পড়ে আমার প্রচণ্ড পায়ে কেটে গেল। ওটা খুবই একটা ন্যাচারাল ইনসিডেন্ট, কিছুই হতেই পারে একটা মানুষের। পরের দিন আরেকজন সেমভাবে বললো, সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা আছে ওকে ওকে। ডাউহিলের, যেখানে মানুষেরা বলে হন্টেড, সেটা হচ্ছে ওই পুলিশ স্টেশন, একটা পুলিশ ব্যারাক থেকে বয়েজ স্কুল অবধি একটা রোড যায়, সেই রোডটাকে ডেথ রোড বলা হয়। একদিকে সুইসাইড ফরেস্ট বলা হয়, একদিকে ডাউহিল ফরেস্ট আছে, আর এই মাঝখানের রোডটা, তো ওই জায়গাটাই মানে মানুষেরা বলে যে সব থেকে বেশি অ্যাক্টিভ জায়গা। তো ওই এরিয়াটাতেই দুনিয়ার ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, আর এদিক ওদিক কিন্তু ঘটছে না। তো ওই পয়েন্টটা আমাদের প্রচণ্ড করেছিল, মানে কি করে পসিবল, খালি ওইটুকু জায়গাতেই কেন হচ্ছে। একজনের হাত ভেঙে গেল, আমার পায়ে কেটে গেল, আরেকজনের মানে সুইসাইড পয়েন্ট যেটা, হ্যাঁ সুইসাইড পয়েন্ট, মানে উইদাউট এনি রিজন জিনিসগুলো মানে ওখানে ঘটছে। তুমি যত মানে পজিটিভ ভাইবস নিয়ে যাও না কেন, ওটা কনভার্টেড টু অ্যানাদার থিংস। ওই রোডটা এখন বন্ধ করে দিয়েছে, আমি জানি না কেন। আচ্ছা। ডাউহিলের পুলিশ স্টেশন ওই রোডটাকে ফুললি বন্ধ করে দিয়েছে। ডেথ রোড বলে এখন তুমি পৌঁছাতেই পারবে না, তোমাকে এদিক ওদিক ঘুরিয়ে দেবে কিন্তু ডেথ রোডে নিয়ে যাবে না। আমি জানি না রিজনটা কি, আমি এখনও জানি না, কারণ কি ওখানে আরও অনেক ইনসিডেন্ট আমাদের পরেও ঘটেছে, ওকে। কিন্তু এখন সবাই হয়তো কীভাবে ওটাকে কেন বন্ধ করে রেখেছে আমি জানি না। বাট এইটুকু আমি তোমাকে বলতে পারি, যদি তুমি ওখানে একবার দাঁড়াও, তুমি 10 জনের সাথে যাও না কেন, তোমার একটা পিকিউলিয়ার লোনলি ফিল লাগবে। মানে Okay. মানে এমন একটা অদ্ভুত ফিল মনে হয় যে আমি কথা বললেও মনে হচ্ছে কথাটা খালি আমিই শুনছি, আর কেউ আমি মানে আমার সাউন্ডটা অন্য কোথাও যাচ্ছে না, মানে অদ্ভুত একটা সাইলেন্স, আর অদ্ভুত একটা মানে ফিলিংটাই অদ্ভুত, মানে এখানে বলে বোঝাতে পারবো না। আর আরেকটা ঘটনা যেটা দুটো বললে, আরেকটা হচ্ছে আমাদের এখানকারই ডায়মন্ড হারবারে একটা ঘটনা ঘটেছিল। ওইখানে মানে ওটা মানে আনবিলিভেবল একটা জায়গা, মানে ওই ইনভেস্টিগেশনটা করার পরে ওর সাথে রিলেটেড যতগুলো মানুষ আছে কন্টিনিউয়াসলি ডেথস হতে যাচ্ছিল। হ্যাঁ, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ওটাতে, আর সেই জন্যই আমরা প্রায় 3-4 বছর ধরে কোনো ইনভেস্টিগেশন করিনি। ওকে ওকে। আচ্ছা, এই মানে এই বিষয়টা মানে কোন মানে ধরো না 10টা জায়গায় যাচ্ছ বা 5টা জায়গায় যাচ্ছ, যেখানেই যাচ্ছ সেখানে ভ্যারি করে তো, মানে কোনো জায়গায় তুমি এভিডেন্স পাচ্ছ বা কোনো জায়গায় এত র্যাপিডলি আনসার তাদের থেকে পাচ্ছ না, এইটা কিসের ওপর ডিপেন্ড করে? বুঝলাম না। মানে ধরে নাও এইখানে এই কেসটাতে তুমি একটা প্রপার ছবি, কিছুটা হোক না হোক, অনেকটা প্রপার ছবি পাচ্ছ, অনেক জায়গায় গিয়ে কিছুটা হলেও এতটা ক্লিয়ার পিকচারটা আমরা ওটাই তো, আমরা সব জায়গায় যাই না, আমাদের প্রচুর ফোন আসে, আমরা এমন জায়গাতেই যাই যেটা আমাদের এক্সাইট করে, ওকে মানে ডাকলেই যে চলে যাবো এরকম না। গেলে না, কিন্তু যেখানেই গেলে ধরে নাও তুমি 10টা জায়গাতেই গেলে, 10টা জায়গার মধ্যে হয়তো 2টো জায়গায় এমন কিছু এভিডেন্স পেলে, সেটা হয়তো 8টা জায়গায় পেলে না, অতটা ক্লিয়ার পিকচার নয়। আমাদের বেশিরভাগই পাওয়া যায় না কিছু, আচ্ছা। বেশিরভাগই পাওয়া যায় না। হ্যাঁ, এই যে পাওয়া যায় না, আবার এটাতে এতটা পেয়েছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা কেন হয়? মানে এখানে কি কোনো এরকম ব্যাপার আছে যে তারা মানে ওইখানে গিয়ে যখন যাচ্ছ, এই যে টলিগঞ্জে যে এই কেসটার কথা বলছে, এইখানে এই পার্টিকুলার এন্টিটিটা তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, এরকম কিছু কি না না না, কোনো কানেক্ট করার চেষ্টা করছে না ওর। আমাদের যেটা মনে হলো এনটিটিটা নিজের প্রেজেন্সটাকে বোঝাতে চায় কোনোভাবে, কিন্তু তার মানে কি ইন্টেনশন সেটা আমরা বুঝতে পারিনি। আচ্ছা। আমাদের মনে হয়েছিল সে কারো একজনের, ওই বাড়িতে একজনের ক্ষতি করতে চায়। এখন রিজনটা কি আমরা জানি না, কারণ কি ওখানকার একটা মেম্বারকে কন্টিনিউয়াসলি মানে কি বলবো, মানে ও কন্টিনিউয়াসলি ফেন্ট হয়ে যাচ্ছিল, আর ওর হার্টবিট হ্যাঁ, আর ওর মানে ফিল করতে পারছি ওর হার্টবিট এতখানি মানে জোরে জোরে বিট করছে, মানে ওর মানে ডেঞ্জারাস অবস্থা হচ্ছিল। আমাদের কি বলবো, আমার ফুটেজ অবধি আছে ওই জিনিসগুলোর, মানে সাংঘাতিক হয়েছিল ওটা।
মানে এইটা এখনো পর্যন্ত চলছে তোমাদের? হ্যাঁ, এখন অবধি সলভ হয়। এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো ঘটনা তোমার সাথে বা তোমার টিমের সাথে ঘটেছে যেখানে তোমরা তো অনেক জায়গায় ইনভেস্টিগেশন করো, স্পিরিটের সাথে কমিউনিকেশন হয়েছে? বা একটা জিনিস আমি প্রথম আরেকটু বলি, সেটা হচ্ছে যে মানে এই কমিউনিকেশন করার জন্য তোমাদের কাছে তো অনেক ধরনের মেশিনারিজ থাকে, মানে একদম ডিরেক্টলি কোনো কমিউনিকেশন বা এমন কোনো ঘটনা যেখানে মনে হয়েছে যে হ্যাঁ মানে তার বিষয়টা আমরা বুঝতে পারছি বা শুনতে পাচ্ছি বা ডিকোড করতে পারছি তাদের বিষয়টাকে? এই যে টালিগঞ্জের কথা বললাম, এখানেই আমি বলছি তো আমাদের এইখানে কন্টিনিউয়াসলি ফিল হচ্ছিল যে মানে যে এন্টিটিটা আমরা মানে খুঁজতে চেষ্টা করছি সে অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে সে আছে ওখানে। মানে একদম আমরা ফিল করতে পারছিলাম, মানে এভরি গ্যাজেট আমাদের ইন্ডিকেট করছিল যে এটা ন্যাচারাল কিছু ঘটছে না ওই ওই জায়গাটায়। সেখানে আমরা ইউজ করেছিলাম ইকোভক্স। তো ইকোভক্সটা বেসিক্যালি একটুখানি বলে দিই ইকোভক্সটা কী জিনিস। থমাস এডিসন একটা ইনস্ট্রুমেন্ট বানিয়েছিল যখন উনি বেঁচে ছিলেন, সেটার নাম হচ্ছে স্পিরিট ফোন। স্পিরিট ফোন ওনার বিশ্বাস ছিল যে স্পিরিট ফোনই একমাত্র ডিভাইস যেটা দিয়ে ওই পারের যারা আছে তাদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি। তো সেই ফান্ডামেন্টালি ইকোভক্সটা কাজ করে। তো ইকোভক্সটা বেসিক্যালি কী হয়, 10 সেকেন্ড পর পর একটা করে রেডিও ওয়েভ থেকে একটা করে ওয়ার্ড ওখানে আসে, আর আমাদের কোশ্চেনের সাথে যদি অ্যান্সারটা মেলে তো আমরা বিলিভ করব যে ওই পার থেকেই অ্যান্সারটা আসছে। আচ্ছা। তো ওইখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি কার কার সাথে কানেক্ট করতে চাও, তুমি কেন এখানে আছো। তো ওইখানে ওই রুমেই একজন বসেছিল, তার নাম উঠে এলো। ওকে। তো মানে বাড়ির সদস্য? হ্যাঁ, বাড়ির সদস্য যাকে নিয়ে আমরা ভাবছিলাম যে যাকে নিয়ে প্রবলেম, তার নামটা উঠে এলো পরিষ্কার। বাবা। তো ওইখানটা আমরা ভেবেছিলাম যে না, এটা কি করে পসিবল হতে পারে, কেন কি ওই নামটা আমরাও জানতাম না। ওর আমরা নিকনেম জানতাম কিন্তু ওর ভালো নাম আমরা জানতাম না। আচ্ছা। একদম ভালো নামটা উঠে এলো। তার মানে তো এটা কোনোভাবেই কোইন্সিডেন্ট হতে পারে না। না, একেবারেই নয়। তো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ওই জন্যই আমি এই জায়গাটা স্ট্যাম্প করছি যে না, এই জায়গাটা আমরা সত্যি কিছু পেয়েছি। হুম। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই টলিগঞ্জের বিষয়টা যেটা বলেছে, কুকুরটা বারে বারে বার্ক করতো অ্যান্ড অল, এইখান থেকে আসি, মানে বহু জায়গায় আমরা দেখেছি বা পড়েছি বা বহু ভিডিওতে দেখেছি এই কুকুর, বিড়াল বা এই জাতীয় প্রাণীরা খুব তাড়াতাড়ি সেন্স করতে পারে। ইনফ্যাক্ট আমি জাস্ট একটা তোমাকে উদাহরণ দিয়ে বলি, মানে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স। আমার নিজের বাড়িতেও কুকুর আছে এবং আমার বাড়ির সামনেও প্রায় 5-6খানা কুকুর আমার বাড়িতেই তারা খাওয়া দাওয়া করে এবং সামনে থাকে। আমার বাড়িটা যেখানে, সেটা হচ্ছে একটা কবর স্থান ছিল অনেক বছর, অনেক অনেক বছর আগে, 70s আচ্ছা। বা 70s আগে হয়তো। তার ওই ঠিক উল্টো দিকের গলিটা দিয়ে কবরস্থান আমাদের এখনও দেখা যায়। একটা সময় গেছে অনেকটা মাস, মানে 1-1.5 মাস টানা, এটা আমি জানি না কেন হতো, রাত্রেবেলা ওই 1-1:30টার পর 2টো নাগাদ ওখান থেকে শুরু করে 20-25 মিনিট টানা, তখন একটি সাদা কুকুর এবং একটি সাদা কালো কুকুর ছিল আমাদের ওখানে, টানা ডেকে যেত। এবং আমার বাড়ির সামনের গেটের থেকে একটু দূর দিয়ে কবরস্থানটা যেদিকে, ওই ওই দিকে তাকিয়ে, মানে কবরস্থানের দিকে তাকিয়ে না, ওই দিকে পাড়াটা গেছে এরকম, কবরস্থানটা এদিকে ঢুকে আর আমার বাড়িটা এই দিকে, এইখান দিয়ে কন্টিনিউয়াসলি ওদিকে তাকিয়ে কন্টিনিউয়াসলি বার করে যেত প্রায় মাস দেড়েক। এরকম মানে আমরা বুঝতাম না। ও, এবং তার মধ্যে একটি কুকুর, যেটাকে বলে ওই কুকুরের কান্না নল, ওই রকম টাইপের একটা আওয়াজ। এবার এর তো কোনো ক্ল্যারিফিকেশান কারোর থেকে কোনোদিন জানতেও চাইনি, কিন্তু অনেক সময় অনেক জায়গা থেকে শুনেছি, অনেক জায়গা থেকে পড়েছি বা দেখেওছি, কিছু ভিডিও দেখেছি যে কুকুররা নাকি দেখতে পায় বা বিড়ালরা নাকি দেখতে পায়। এটার কি পেছনে কোনো মানে সায়েন্টিফিক রিজনস আছে? হ্যাঁ, হতে পারে। মানে কোনো ভিশন অ্যান্ড অল? না না, ওটাই তো আমি বললাম, আমাদের সেন্স অর্গান আর ওদের সেন্স অর্গানের মধ্যে তো ডিফারেন্স আছেই। ওরা তো আমাদের থেকে বেশি দেখে। আমরা ছোটবেলা থেকেই চশমা পরে বসে আছি, তুমিও পরে আছো, আমিও পরে আছি। ওদের কিন্তু ভিশন আমাদের থেকে অনেক বেটার। তো আর ওরা হয়তো অন্য রকমের লাইটসও দেখতে পারে, আমরা অনলি 7 কালার্স দেখতে পারি, ওরা হয়তো বেশি দেখতে পারে। ওদের কি ভিশন ইনফ্রারেড ভিশনের খুব কাছাকাছি? আমি এক্স্যাক্টলি জানি না, বাট ওরা আমাদের থেকে বেটার দেখে এইটুকু জানি। ওই বেটারি ফ্রিকোয়েন্সিটাকে ওরা ফিল করতে পারে। নাইট ভিশন তো ওদের বেশি, যেই জন্য ওদের হ্যাঁ। অন্ধকারে ওদের চোখগুলো জ্বলে আর ওদের রেটিনাগুলো অনেক বেশি বড় হয়। তো আমার মনে হয় ওরা আমাদের থেকে অ্যাটলিস্ট বেশি দেখে আর ওগুলো বেশি ফিল করতে পারে। আর এরকম আর কোনো এক্সপিরিয়েন্স, এরকম রিয়েল লাইফ ইনভেস্টিগেশনে গিয়ে কোনো হরিফাইং এক্সপিরিয়েন্স যেটা?
অনেকগুলোই ঘটেছে। একটা কলকাতাতেই একটা বাড়ি ছিল উল্টো ডাঙায় রানীকুঠি বলে। আচ্ছা। ওই বাড়িটা সলিড ছিল, রাত্রির বেলা ওখানে গেলে মানে যা মজা লাগতো আমাদের, মানে গেলে পারে কিছু না কিছু একটা ঘটতো আর আমাদের খুব মজা লাগতো। আচ্ছা। মানে হয়তো অন্য কোনো মানুষের ওটা মজা হয়তো লাগবে না, বাট আমাদের মানে অদ্ভুত অদ্ভুত লেগেছে ওখানে। আমাদের হ্যাং আউট প্লেস ছিল জায়গাটা। তো ওইখানে একটা ছেলেকে ওখানে ঘুরে বেড়াচ্ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ভাই এখানকার ব্যাপারটা কি, মানে এখানে কেন লোকেরা বলে বা এই জায়গাটা কেন এত রিউমার্ড হন্টেড বলা হয়। তো বলছে যে অনেক দিন আগে নাকি এখানে জমিদার একজন ছিল, মানে এখানে যেই রাজবাড়িটা জমিদারদের ছিল তারা নাকি খুব মানে অত্যাচারী ছিল, মানে অনেক Okay. নাচ গান করার জন্য মহিলাদের আনতো আর যাকে পছন্দ হতো তাকে রেখে নিত আর পরে মেরে ফেলে আশেপাশেই নাকি খুঁড়ে ঢুকিয়ে দিত ভেতরে। আচ্ছা। তো তারপর থেকে মানে ওখানেই। হ্যাঁ, তো সেই মহিলা নাকি কার্স দিয়েছিল যে যে অত্যাচারটা তোমরা আমাদের উপরে করছো, একদিন তোমার পুরো মানে পরিবার নষ্ট হয়ে যাবে। তারপর থেকেই ওই জায়গাটা ওরকম অ্যাবান্ডান্ট হয়ে গিয়ে সব ছারখার হয়ে যায়। আচ্ছা। তো ওই জায়গাটায় মানুষেরা বলে যে কেউ পড়ে মারা গেছে ওখানে, অনেকজন ওই রাত্রির বেলা ড্রিঙ্ক করতে যায়, মানে এরকম টাইপের খালি জায়গা পড়ে থাকলে যেরকম হয় আর কি। তো ওইখান থেকে পড়ে অনেকজন মারা গেছে, তারপর থেকে ওইখানে অনেক কম লোক যায়, আওয়াজ পাওয়া যায় ওখানে রাত্রির বেলা। তো আমাদের ওই জায়গাটা ইনভেস্টিগেশন করতে খুব ভালো লাগতো। এখন আমাদের সব থেকে যেখানে ক্লিক করলো ব্যাপারটা, একদিন আমরা ওখানে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তো আমাদেরই একজন টিম মেম্বার কোনো কারণ নেই ঘুরতে ঘুরতে হঠাৎ করে হোঁচট খেল। ওকে। আর ঠিক মনে হলো যে একটা জায়গায় মাটির মতন একটু আছে। তো আমাদের মনে হলো এমন কি ব্যাপার, তো আমাদের কাছে মিটার্সগুলোও ছিল, কোনো কারণ নেই মিটারটা ওখানে ব্লিঙ্ক করা স্টার্ট করলো। আর যত আমরা এদিক ওদিক করছি মিটারটা খালি একটা পয়েন্টে গিয়ে ব্লিঙ্ক করছে খুব জোরে। আর তখন আমরা একটু সরিয়ে টরিয়ে দেখি একটা মানে ঘুঙুরের মতন একটা জিনিস পেলাম, মানে ঘুঙুরই পেলাম। এটা কী করে সম্ভব হতে পারে, মানে এটা খুবই অদ্ভুত লেগেছিল ব্যাপারটা আমাদের। আচ্ছা। তো ওইটাই একটা ইনসিডেন্ট যেটা আমাদের ভীষণ পিকিউলিয়ার লেগেছিল। হরিফাইং একটা। হরিফাইং ঠিক না, বাট হয়তো সে বোঝানোর চেষ্টা করেছে যে সে ছিল বা কিছু এরকম তারপরে কিছু হবে। তারপরে আর ওখানে তারপরে আর কিছু হয়নি, যখন এটা বের করে নিলাম তখন থেকে আর কিছুই পাচ্ছি না রিডিং। তারপরে আর কোনো রিডিং এন্ড অল না কিছু না সেরকম দেখা ভাবে যাচ্ছে আর না। নেই, মানে ওই টাইমটা আর কি। আচ্ছা, আরেকটা বিষয় তোমাকে বলি যে বহু মানুষের কাছ থেকেই শুনেছি বা জানা যায় যে ওই প্ল্যানচেটের একটা বিষয়, যে প্ল্যানচেট করে ওই জগৎটার সঙ্গে কানেক্ট করা যায় বা তাদের সেখান থেকে ডাকা যায় বা কমিউনিকেশন করা যায় এবং কেউ মিডিয়াম হয়। এই যে প্রসেসটা, এইটাকে তুমি কিভাবে দেখো? আমি একটু ঠিক করে দিই এখানে, Sure, sure. প্ল্যানচেট বেসিক্যালি হচ্ছে একটা ভুল ওয়ার্ড, আমরা যেটা বাঙালিরা বলে থাকি। প্ল্যানচেট হচ্ছে উইজা বোর্ড একটা হয়, উইজা বোর্ড মানে হচ্ছে 1 2 3 4 লেখা থাকে, এবিসিডি লেখা থাকে, ওপরে একটা সান থাকে, একটা মুন থাকে, একটা জায়গায় ইয়েস থাকে, একটা জায়গায় নো থাকে, আর তার উপরে একটা উডেন প্ল্যাঙ্ক থাকে হার্টের মতন এরকম। সেই হার্ট শেপড প্ল্যাঙ্কটাকে বলা হয় প্ল্যানচেট। ওকে। আর প্রসেসটাকে হচ্ছে যে মানে কোনো এন্টিটিকে আমি কল করছি সেই প্রসেসটাকে বলা হয় ইভোকেশন। ইভোকেশন। এখন ইভোকেশন মানে হচ্ছে আমি যে স্পিরিটকে ডাকছি সেটাও ইভোকেশন, আমি যদি কোনো পুজো করতে বসেছি কোনো ভগবানকে ডাকছি সেটাও ইভোকেশন, মানে এমন কোনো এন্টিটিকে ডাকছি যেটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না বাট আমি চাই সে ম্যানিফেস্ট করুক, সেটাকে ইভোকেশন বলা হয়। ওকে। ওকে। এখন যেটা আমরা করছি সেটাও ইভোকেশনই হচ্ছে, যে আমরা ম্যানিফেস্ট করার জন্য তাকে ডাকছি যে আসুন আমাদের সাথে কথা বলুন বা এখানে এসে আপনার প্রেজেন্সটা বোঝান। তো এটার ভেতরে বা এই প্ল্যানচেটের বিষয়টা যেটাকে আমি বলছি, আমি প্ল্যানচেটই বললাম ইচ্ছা করি। না এটা- লোকেরা এটাই ভালো বুঝে। হ্যাঁ, মানে এবার এইটাতে এটার সত্যতা বা জাস্টিফিকেশন কি আদৌ আছে, মানে হয়, বা তোমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কি বলে, মানে কোনো যেটা আমরা করি ওটাকেও হিসাব মতন প্ল্যানচেটই বলা যায়, কারণ আমরাও ইভোকেশনই করছি, আমরাও তো চাই ডাকছি, কিন্তু আমরা এই Process টা এতগুলো অন্যরকমের। আমরা যে এতগুলো মেশিনারি ইউজ করছি তাদেরকে একটা সুবিধা দেওয়ার সায়েন্টিফিক জন্য। প্রসেসের মধ্যে দিয়ে হ্যাঁ। তোমরা একটা যাচ্ছ। হ্যাঁ, সায়েন্টিফিক প্রসেসও বলছি না আমি, আমরা তো জিনিসগুলো ইউজ করি হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জেসের জন্য, মানে এই মেশিনসগুলো বেসিক্যালি এনভায়রনমেন্টাল চেঞ্জেসগুলোকে ডিটেক্ট করে। ওকে। এখন স্পিরিট যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চায় আমরা খালি জিনিসগুলোকে ইজি করে দিই, যে তোমরা বোঝানোর চেষ্টা করো, তুমি ওই মেশিনটার কাছে আসলে পারে ওটা জ্বলবে, আমরা বলে দিই যে এই
রেমপড বা মোশন সেন্সরের সামনে আসুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এসছেন। এটা তো শুনলাম। আর একটা জিনিস তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে এরকম মানে তোমার কাছ থেকে তো অনেকগুলো কেস শুনলাম তোমার, আরও একটা শোনার ইচ্ছা আছে। তো কিন্তু তার আগে এরকম কোনো ঘটনা যেটা তোমার ছোটোবেলায় ঘটেছে বা তা সেই সময় নাগাদ, যেটা তোমাকে খুব হরিফাইং এক্সপিরিয়েন্স, বা এমন কোনো ঘটনা যেটা তোমাকে বেশ নাড়িয়ে দিয়েছিল? আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল। তো এই সূত্রে বাবার ট্রান্সফার হয়েছিল বেগুসারাই বলে একটা জায়গায়, বিহারের। তো ওইখানে যে আমরা গেছিলাম, ওই কোয়ার্টারটা একদম নতুন ছিল, মানে তার আগে কেউ ওখানে যায়নি। বাট স্টিল এত নতুন কোয়ার্টার হওয়া সত্ত্বেও ওই জায়গাটা আমাদের প্রচণ্ড আনক্যানি লাগতো। হোল এরিয়াটাই একটা পিকিউলিয়ার টাইপের একটা ভাইব ছিল জায়গাটার মধ্যে। কিন্তু যেহেতু একদম নতুন এতক্ষণ ক্যামেরা অফ ছিল, অ্যাকচুয়ালি তার কারণ মানে একটা ছিল। আমরা কথা বলতে বলতে ও যে ঘটনাটা বলছিল, হঠাৎ করে টেবিল ল্যাম্পটা পড়ে যায় এবং একটা লাইট ফ্লিকার করতে শুরু করে। মানে এটার কারণ আমি ঠিক জানি না অ্যাকচুয়ালি, আমি ওকে জিজ্ঞেস করতে পারি যে এর কী কারণ হতে পারে, কারণ আমরা একটা কথা বলছিলাম নর্মালি, মানে এর পেছনে কোনো জাস্টিফিকেশন থাকতে পারে? না, আমার কাছে এটার কোনো এক্সপ্লেনেশন নেই। কিন্তু আমি বা আমার ওয়াইফ যেখানে যেখানে গেছি, যতগুলো পডকাস্টে গেছি, কিছু না কিছু ঘটে যেটা জানানোর জন্য যে আমাদের সাথে কেউ আছে। আমি জানি এটা কেন ঘটে, বাট এর সব ম্যাক্স 90% জায়গায় ঘটেছে। হ্যাঁ, মানে তোমার পেছনে যে টেবিল ল্যাম্পটা, মানে ওটা নড়ার অপশানটুকুনিও নেই এমনভাবে সেটেল করা। বুঝতেই পারছো প্রবস যেরকম হয় আর কি। যাই হোক, আমরা আলোচনায় ফিরি। যে প্রশ্নটা তোমাকে আমি করেছিলাম। হ্যাঁ, তো আমরা ওইখানে একটা মাঠ ছিল, আমরা ওখানে প্লেগ্রাউন্ডে খেলছি। আর প্লেগ্রাউন্ডের অনেকটা দূরে একটা অ্যাম্বাসেডর রাখা ছিল। সেই অ্যাম্বাসেডরটা একদম ডেজার্টেড, মানে কিচ্ছু নেই, একদম পুরনো, একদম মানে মানে কোনো রকম ওর মধ্যে ইঞ্জিন অবধি ছিল না। খেলতে খেলতে সন্ধে হয়ে গেছে, ওখানে মাঠের সবাই দাঁড়িয়ে আছে, মানে ব্যাট বল আমরা গুছিয়ে নিয়েছি, আমরা বেরোবো। হঠাৎ দেখি অ্যাম্বাসেডার লাইটগুলো জ্বলে উঠলো। আমাদের খুব অবাক লাগলো, মানে ওরকম জায়গা থেকে, মানে ওটার কোনো হেডলাইটও নেই, মানে কি করে ওটা জ্বললো। তো আমাদের একজন বড় একজন ছিল দাদা, সে বলল যে হয়তো রিফ্লেকশনের জন্য ওটা মনে হয়েছে জ্বলেছে। আমরা সবাই মিলে অ্যাম্বাসেডারের দিকে তাকিয়ে আছি ওই মোমেন্ট অফ টাইমে, সবার মাঝখানে দুবার জ্বলে উঠলো। তখন আর কারো কোনো কনফিউশন থাকলো না যে ওটা নিজে নিজে জ্বলেছে। আমরা সামনে যাই, দেখি যে ওর মধ্যে কিচ্ছু নেই। এইটা একদিন ঘটলো, ঠিক আছে ঘটলো, ঠিক এই সেম কেস আবার 2 দিন পরে ঘটলো। ওকে। মানে এটা কোনো এক্সপ্লেনেশন নেই ওইখানে সবার মধ্যে, যে উইদাউট ব্যাটারি, উইদাউট ইঞ্জিন, উইদাউট এনি কিছু ওটা কি করে জ্বলছে। বাল্বগুলো কিন্তু ছিল, বাল্বগুলো জ্বলার কোনো সোর্স নেই ওটার, কি করে জ্বললো আমরা জানি না। তখন আমরা আশেপাশে অনেক মানুষজনকে জিজ্ঞেস করি যে এরকম কেন ঘটছে। তো বলছে শুধু এই অ্যাম্বাসেডার না, আশেপাশে এরকম অনেকগুলোই ইলেকট্রনিক জিনিসে এরকম টাইপের ডিফর্মিটি ঘটছে। কেন ঘটছে তার ঠিক 1 মাস আগেই ওখানে একটা ইলেকট্রিশিয়ান পোল থেকে পড়ে মারা গেছে। ওকে। তো এই রিজনের, মানে এই কারণের পর থেকেই ওখানে ওরকম টাইপের জিনিসপত্র ঘটছে। তো এটা একটা এমন এভিডেন্স যেটা ওখানে মাস লোকেরা এক্সপিরিয়েন্স করেছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে না, এরকম তো কিছু, মানে ছোটোবেলায় বুঝেছিলাম যে এমন তো কিছু আছে যেটা ফিল করায় যে আছে কিছু একটা। মানে ওই যেরকম বললে যে মানে এই প্রেজেন্সটাকে ফিল করানোর চেষ্টা করে ভাই। আর আমি জানি না কেন আমাকে এগুলো প্রচণ্ড অ্যাট্রাক্ট করে। আমি অ্যাট্রাক্ট হই না ওরা অ্যাট্রাক্ট হয়, আমি জানি না। সেটা আমরা মানে এখানে এই যে ঘটনাটা ঘটলো, মানে এটা এটা একটা আন্দাজ করা গেল যে মানে আমি এটা ওই কি জন্য ওই কেন। কেসটার কথা বলিনি। হুম। সেটা বুঝতে পারলাম আর কি। যাই হোক, তোমার সাথে আড্ডা মেরে গল্প করে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আমাদের আড্ডায় আসার জন্য। সো আজকের আড্ডা আমরা এখানেই শেষ করব। তো আরেকটা জিনিস সেটা তোমাদের বলি, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম আরও ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট চাও, তো অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। তোমরা জানাও আরও কীরকম ধরনের ইন্টারেস্টিং কন্টেন্ট চাও, আমরা অবশ্যই সেটা ডেলিভার করার চেষ্টা করব। এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ ছাড়াও তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়েও কমেন্ট করতে পারো যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট চাও। তো
তো অবশ্যই অবশ্যই রঙিন টিভি দেখতে থাকো এবং অনিয়ার স্টোরিজ দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। তোমার কাছ থেকে অনেক অনেক জিনিস ইন্টারেস্টিং ফ্যাক্টস জানলাম। তো এরকম আড্ডা আরও আরও একবার আমাদের হতে পারে। একদম। থ্যাংক ইউ সো মাচ। চলো।